চট্টগ্রামের এই যাত্রায় এক্সট্রা কোনো ড্রাইভার সাথে নেওয়া হয়নি, মাহির নিজে ড্রাইভ করছে। তবে যেহেতু দূরের পথ, মাহিরের একঘেয়েমি লাগলে ব্যাকআপ হিসেবে আশিফ আছে, ব্যাক সিটে তুবা আর রচি বসেছে। এতক্ষণ দুজন মিলে ফুসুর ফুসুর গল্প করছিল, তবে এই মুহূর্তে একে অপরের সাথে মাথা লাগিয়ে বেগুয়ে ঘুমাচ্ছে তারা। প্রায় 10 ঘন্টার লম্বা জার্নি শেষে বিকেল 3টায় চট্টগ্রাম পৌঁছালো তারা। হোটেলে গিয়ে প্রথমে গোসল করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিল, তারপর একটু বিশ্রাম করে শেষ বিকেলে মাহির তার কাজে বেরিয়ে পড়লো। এদিকে আশিফ তুবার রুজিকে নিয়ে হোটেলের পাশে সমুদ্র সৈকতে এলো। তুবাকে বারবার না করার পরেও সমুদ্রের পানিতে নেমে দফাদফি শুরু করে দিল সে। অগত্যা ওকে সামলাতে আশিফ ফোন আর ওয়ালেট রোজির হাতে দিয়ে সেও পানিতে নেমে গেল। এদিকে রোজি সেগুলো হাতে নিয়ে ভেজা ভালির উপর পা মুড়ে বসে পড়ল। সমুদ্রের উত্তাল গর্জন আর নোনা জলের ঝাপটায় বয়ে আসা হিমেল হাওয়ায় ওর পরনের প্রকার স্কার্ট অবাধ্য হয়ে উঠছে একদিকে। সাগরের কিনারায় প্রতিটা আশ্রয় পড়া ঢেউয়ের গর্জনের সাথে পাল্লা দিয়ে তুবা নিজেও 2 হাত ছড়িয়ে চিৎকার করে উঠছে। হাত পা চড়ে পানির সাথে মিতালি করছে সে। বরাবরই জলরাশি তার ভীষণ প্রিয়। বাড়িতে একটু সুযোগ পেলেই সে সুইমিং পুলে নেমে দাপাদাপি মেতে ওঠে। আজ তার সামনে স্বয়ং জল তুলসকে আর ধরে কে? বাঁধনহারা সাগরের মতোই আজ তাকে আটকে রাখার সাধ্য করে। সে তো এখন এই সাগরের এক অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতিও আজ তুবার চঞ্চলতার সাথে পাল্লা দিতেই মেতেছে। সমুদ্রের এক বুক থেকে আরেকটা বিশাল ঢেউ পাহাড়ের মতো মাথা উঁচু করে দিয়ে আসছে তটের দিকে। হঠাৎ আসা তেমনই এক দানবীয় ঢেউর প্রবল জটকায় তুবার তন্মী দেহটা টলমল করে উঠল। পায়ের তলা থেকে ভালিগুলো ফুরফুর করে সরে যেতে লাগলো। দানবীয় সেই জলরাশির রমণীকে তার অতলে তলিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ততক্ষণ আশিফ নিজ আচমকি কাশা ঢেউর জাপটায় নাস্তানাবুদ নোনা জলের তলায়। তখন সেও দিশেহারা, তবুও সে অস্থির পানির মাঝে উন্মাদের মতো হাতড়াচ্ছে সে। প্রবল ঘূর্ণিতে মাথা কাজ করা সম্পূর্ণরূপে বদ্ধ করে দিয়েছে। এখন মগজে কেবল একটি চিন্তাই বিধে আছে, সে নিজে যেখানে তাল সামলাতে দাঁড়িয়ে থাকতে পারছে না সেখানে তুবা কোথায়? পরক্ষণে পানির নিচে হাতড়ে তুবার একটি পা নাগালে পেতে হৃৎপিণ্ডটা যেন পুনরায় সচল হলো। অতঃপর সে পাটাই আশিফ আঁকড়ে ধরল, হাতের পেশির সবটুকু বল প্রয়োগ করে। সাগরের নোনা স্রোত ততক্ষণে উভয়কে টেনে নিয়ে গেছে কিছুটা গভীরে। মুহূর্তকাল পর চোখ মুখের উপর থেকে পানির ভারী আস্তরণ নেমে যেতেই আশিফ এবার তুবাকে এক হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো। উত্তাল ঢেউয়ের বিপরীতে দাঁড়িয়ে তুবাকে শক্ত করে পিঞ্জরাবদ্ধ করে নিল সে। আতঙ্কে বুকের ভেতরটা তখন হিম হয়ে গেছে ওর। পাঁজরের ভেতর হৃৎপিণ্ডটা খাঁচা ভেঙে বেরিয়ে আসার উপক্রম। পানির নিচে পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কি হয়ে গেল কিছুক্ষণ আগে? প্রিয় কিছু হারিয়ে ফেলার ভয়। এ কেমন অবশ করা অনুভূতি! আশিফের শক্ত 2 বাহুর বন্ধন তুবাকে আরও আষ্টে ফিষ্টে চেপে ধরল। অথচ তুবা প্রাণঘাতী সেই পরিস্থিতি নিয়ে তার কোনো বুক খেপে নেই। এখনও সে আশিফের ভেজা শার্টটা 2 হাতে শক্ত করে খামচে ধরে খিলখিলিয়ে হাসছে। আশিফ চরম বিরক্ত হলো এর এই হাসিতে। এত ভেড়া কেন মেয়েটা? আশিফ এবার দমকে ওর হাসি থামিয়ে দিল। কপট রাগ দেখিয়ে বলল, অনেক হয়েছে গোসল করা, এবার উঠা। আর এক মুহূর্তও এখানে নয়। না, এখন উঠবো না, আর একটু থাকবো। কানের নিচে খাবি একটা, সন্ধ্যা হয়ে আসছে, হুঁশ নেই? কতক্ষণ বিছলি? জ্বর বাঁধবে। তুবা নাচরবান্দা আশিফের হাত ধরে একটু ঝুলে পড়ে আবদারের সুরে বলল, কিচ্ছু হবে না, আর মাত্র 5 মিনিট, প্লিজ প্লিজ প্লিজ। আশিফ আর কিছুই বলল না, কেবল তাকিয়ে আছে অভিব্যক্তি বোঝা বার। আচ্ছা, দূরে যাব না, এখানেই থাকবো। আশিফ তুবার আবদারে সায় দিল। এবার আর ওর হাত ছাড়ল না সে। রোজি বসা থেকে উঠে ভেজা ভালির উপর হাঁটাহাঁটি করলো কিছুক্ষণ। এর মাঝে হাতে থাকা ফোনটা নিয়ে তুবা আশিফের এক সুন্দর মুহূর্তের কিছু ক্লিক নিতেও ভুলল না। গুদুলি লগ্নে ছবিগুলো বেশ ভালোই এসেছে। রোজি মুগ্ধ নয়নে তাকালো আশিফের পানোচ্ছল চেহারাটার দিকে। রোজির ভীষণ ভালো লাগে যখন তার ভাইয়া খুশি থাকে, ঠোঁটে প্রাণবন্ত হাসি থাকে। আর যখন সে জানতে পারলো তার ভাইয়ার খুশির কারণেই তুবা, তখন তুবার প্রতি দ্বিমুখী মনোভাব সৃষ্টি হয়েছিল ওর মাঝে। প্রথমত আশিফের ভালো থাকার উৎস হয় তুবার প্রতি এক গভীর শ্রদ্ধার ভালোবাসা জেগেছিল তার মনে। একই সাথে তুবার করা আশিফের প্রতি অবহেলা এবং তার ভালোবাসা অগ্রাহ্য করায় জেগেছিল সুপ্ত ক্ষোভ, যদিও সেই ক্ষোভটা এখন আর নেই। এখন তুবাকে নিয়ে রোজির একটাই চাওয়া, সে তার মতোই ভালো থাকুক, সাথে তার ভাইয়ের ভালো থাকার কার্যকর কারণ হয়ে উঠুক।
আসিফ ঘড়ির দিকে তাকালো না, অনুমান করে 5 মিনিট পর আবারও তুবাকে তাড়া দিল। এই 5 মিনিট শেষ, এবার উঠ। তুবা আদুরে মুখ করে চোখের পলক ফেলে তাকালো আসিফের দিকে। আর 2 মিনিট থাকি, জাস্ট 2 মিনিট। আসিফ এবার আর কোনো কথা বাড়ালো না, তর্কের ধার দিয়েও গেল না সে। তুবা কিছু বুঝে ওঠার আগে আসিফ এক ঝটকায় ওকে কাঁধে তুলে নিল। আসিফের মুখের কথা মুখেই রইল। বিকেলের দীর্ঘক্ষণ সমুদ্রের নোনা জলে ভেজার কারণে রাত 8টার দিকে কাঁপানি দিয়ে জ্বর এলো তুবার। তবে তুবার স্বভাবটাই অন্যরকম। সচরাচর মানুষ অসুস্থ হলে নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু চঞ্চল তুবার জ্বর হলে ও চঞ্চলতা আরও বেড়ে যায়, রীতিমতো পাগলামিতে রূপ নেয় তা। আজও তার ব্যতিক্রম নয়। শরীরের উত্তাপ বাড়ছে, গায়ের লোম শিরশির করে কেঁপে উঠছে, অথচ অস্থিরতা তুঙ্গে। অস্থির চিত্তে লাফালাফি শুরু করে দিল সে। জ্বরের গোরে শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। কখনো বিছানায় উঠে দাড়ি উল্টাপাল্টা নাচছে, কখনো আবার বিছানা থেকে এক লাফে সোফার উপর পার হয়ে সেখানে। আসিফ সামলাতে গেলে ওকেও নিয়ে নাচছে। নাচতো না, হুদাই লাফালাফি। এদিকে মুখ দিয়ে অনর্গল কথার ক্ষয়ে পড়ছে, যার কোনো মাথা নেই, মুন্ড নেই। কখনো আবার আচমকা উচ্চস্বরে গানের কোনো এক লাইন টেনে ধরছে। এদিকে রোজি কেবল অসহায়ের মতো তাকিয়ে ওর কাণ্ড দেখছে। হাতে বেজা জলপট্টি, অথচ একটা ভারও টান তুবার কপালে ছোঁয়ার সুযোগ পাচ্ছে না। তুবে এবার সোফার উপর থেকে হুট করে নেমে এসে ফোনে লাউড স্পিকারে নোয়া ফাতির বিখ্যাত দিলবার দিলবার গান ছেড়ে দিল। তারপর আবার সোফার উপর উঠে মহা উৎসবে নাচতে শুরু করলো। যদিও এবার আর এলোমেলো নয়, অনেকটাই তাল মিলিয়ে নাচছে, সাথে গানের তালে তালে মাঝে মধ্যে নিজও গলা মেলাচ্ছে। এদিকে আসিফ কোমরে হাত দিয়ে নিথর হয়ে দাঁড়িয়ে ওর আজব কাণ্ড কারখানা দেখছে। এই মুহূর্তে হাসবে নাকি বিরক্ত হবে বুঝতে পারছে না সে। জ্বরের ঘরে মানুষ এমনও সব পাগলামি করতে পারে। আসিফকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুবা সোফা থেকে এক লাফে নেমে ওর হাতের তর্জনী আঙ্গুল শক্ত করে চেপে ধরল। তারপর হাতটা উপরে তুলে আঙ্গুল কেন্দ্র করেই লাটিমের মতো ঘুরতে ঘুরতে নাচতে লাগলো। রোজি এতক্ষণ অনেক কষ্টে হাসি চেপেছিল, কিন্তু এবার আর পারল না। তুবার এই নাচ দেখে খিলখিলিয়ে হেসে উঠল সে। হাসির শব্দ কানে যেতেই তুবা আসিফকে ছেড়ে দিয়ে রোজির দিকে দিয়ে এলো। রোজির হাত ধরে সজোরে টানতে টানতে বলল, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? আয়, আমরা নাচবো। তারপর রোজির 2 হাত ধরে ওকেও জাকাতে লাগলো। যে রোজি কোনোদিন নাচের ধারে কাছেও যায়নি, তাকেও আজ এক প্রকার নাচিয়েই ছাড়লো তুবা। বেশ কিছুক্ষণ লাফালাফির পর এবার আসিফ ওকে ইনিয়ে বিনিয়ে একটু শান্ত করলো। তারপর অতি কষ্টে অল্প একটু ভাত খাইয়ে দিল। খাওয়ার পুরোটা সময় সে জেদ ধরে আসিফের কোলেই বসে রইল, কিছুতেই নামবে না। তবে শর্ত ছিল, খাওয়া শেষে আবারও সবাইকে নাচতে হবে। আসিফও বুলিয়ে বালিয়ে খাওয়ানোর জন্য সেই আশ্বাস দিয়েছিল, কিন্তু খাওয়ার পর আর শরীর কুলালো না মেয়েটার। নাচানাচিতে দূর, উঠে দাঁড়ানোর শক্তিটাও নেই ওর। আসিফ জ্বর চেক করলো 102, তার মানে জ্বর বাড়ছে, শরীরটাও কাঁপছে। তাড়াতাড়ি করে এবার ওকে প্যারাসিটামল খাইয়ে দিল আসিফ। তারপর শুইয়ে দিয়ে ভাবলো ডাবল কম্পাউন্ডারিং মুড়িয়ে দিল। তুবাও এবার বেশ শান্ত হয়ে শুয়ে আছে। রোজি পাশে বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল তুবা। আসিফ এবার রোজিকে বলল, মাহির ভাই কখন আসবে? কিছু বলেছে ফুল? হ্যাঁ ভাইয়া, রাতে নাকি কনফারেন্স মিটিং আছে, তাই লেট হবে। আচ্ছা, আমি তাহলে খাবার দিয়ে যেতে বলছি, তুই খেয়ে নে, রাত হয়েছে বেশ। এখানেই খাবে নাকি ঘরে গিয়ে? তুমি খাবে না? আমি একটু পর খাবো। আচ্ছা, তাহলে আমার ঘরেই দিয়ে যেতে বলো। আর তুমি কি তুবার কাছে থাকবে? কিছুক্ষণ আছে, জ্বরটা কমলে চলে যাব। তুই যা, খাওয়া দাওয়া করে রেস্ট নে। আসিফ হোটেলের সার্ভিসে কল করে রোজির রুমে খাবার দিয়ে যেতে বলল। রোজি ঘর থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর গট করে 2 চোখ মেলে ধরল তুবা। আসিফ এতক্ষণ সোফায় বসে এক দৃষ্টিতে তপ্ত মুখশ্রীর দিকেই তাকিয়েছিল। তুবা কেউভাবে হঠাৎ জেগে উঠতে দেখে আসিফের মনে হলো মেয়েটার নিশ্চয়ই কোনো ভয়াবহ দুঃস্বপ্ন দেখে আটকে উঠেছে। সে তরিতে উঠে এসে ওকে আশ্বস্ত করতে কপালে হাত রাখল, অথচ আসিফকে অবাক করে দিয়ে এবার তুবার ঠোঁটের কোনো এক চিলতে কুটিল হাসির রেখা ফুটে উঠল। আসিফের চোখের দিকে তাকিয়ে রহস্যময় ভঙ্গিতে ভ্রু নাচাতে লাগলো সে। আসিফের দৃষ্টির গভীরতা মেপে নিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করলো, এতক্ষণ কি তবে ঘুমানোর নাটক করা হচ্ছিল? বলেই তুবার দাঁত
দাঁত দিয়ে নিচে ঠোঁট কামড়ে ধরে দুষ্টুমি মাখায় একটা হাসি দিল। আসিফ এবার 2 হাত বুকে আড়াআড়ি করে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে শুধালো, এই অসময়োচিত নাটকের মানেটা কি জানতে পারি? তুবা তরতর করে শোয়া থেকে উঠে বসলো, একেবারে সুস্থ মানুষের মতো। ঠোঁট উল্টে বলল, তোমার বোনটাকে তাড়ানোর জন্য। কখন থেকে কাবাবের হাড্ডি হয়ে মাঝখানে বসেছিল, যাওয়ার নামই নেই। আসিফ বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল, ভ্রুকুটি করে বলল, আচ্ছা, আমার বোনকে তাড়িয়ে তোর ফায়দা কি? হ্যাঁ শুনি। তুবে এবার আর কোনো কথা না বাড়িয়ে বিছানায় হাঁটুতে ভর দিয়ে একেবারে কিনারায় এগিয়ে এসে দাঁড়িয়ে গেল। তারপর আসিফ কিছু বুঝে ওঠার আগেই তুবে ওর গলা জড়িয়ে ধরে একেবারে জাপটে ধরলো, ফিসফিসিয়ে বলল, ফায়দা হলো এখন আমরা চুটিয়ে রোমাঞ্চ করব। তোমার ওই বোনের সামনে তো আর সেটা সম্ভব ছিল না, তাই না? তুবের এমন অনাকাঙ্ক্ষিত কথা আর কাজে আসিফের পাঁজরের ভেতর হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল যেন। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে স্থির দাঁড়িয়ে রইল। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তো তো কি করব? বিস্ময়ের কথা জড়িয়ে আসছে আসিফের। আদর করবে? তুমি জানো আমার ফ্রেন্ডসদের বয়ফ্রেন্ডরা তাদের কত আদর করে, ঠোঁটে কিস করে, কিন্তু তুমি করো না, তুমি পচা বয়ফ্রেন্ড। অভিমানে বলছে তুবা, কিন্তু জ্বরের গোড়ে প্রতিটা কথা ভীষণ আহ্লাদি শোনাচ্ছে। একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে জোরে পড়ছে যেন। আসিফ একটা দীর্ঘশ্বাস পেলে নিজেকে সামনে নিল। তুবাকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আমি পছা, এবার দয়া করে ছাড়। তুবার নাছরবান্দা ছাড়লই না, বরং হাতের বাঁধন আরও শক্ত করলো। না, ছাড়বো না, আজকে আমাকে সুমো না খেলে আমি তোমাকে ছাড়বই না। বলে ঠোঁট দুটো ফাউট করে এগিয়ে দিল আসিফের দিকে। আসিফ নড়ার ক্ষমতাও হারিয়ে ফেলছে। এ কেমন দরজার খেলা খেলছে তুবা তার সাথে। সে নিচু স্বরে বিড়বিড় করলো, এমন করছিস কেন কলিজা? জানি জ্বরের গোড়ে, তাই বলে করার আর কিছু ফেলে না। এভাবে আমাকে খুন করার কি মানে? কি হলো, চুমু দাও, দাও দাও, তাড়া তাড়া দিয়ে বলল তুবা। অগত্যা আসিফ এবার মুখ এগিয়ে নিয়ে তুবার ফাউট করে রাখা ঠোঁট আলতো করে ঠোঁট ছুঁয়ে সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। তুবার নাক কুচকে বলল, দূর, হলো না তো, এভাবে না। আসিফ এবার বিরক্ত হলে, এভাবে না তো কীভাবে? উফ, কিচ্ছু জানো না তুমি, ছবিতে দেখোনি ওরা কীভাবে চুমু খায়, জানো না সেভাবে। আসিফ এবার স্থির হয়ে দাঁড়ালো। তুবার 2 কাঁধে হাত রেখে গভীর দৃষ্টিতে ওর চোখের দিকে তাকালো। বোঝানোর সুরে বললে, এটা অসম্ভব তুবা, বিয়ের আগে এমন কিছুই করব না আমি। কোনো দ্বিধা নিয়ে আমি তোকে স্পর্শ করতে চাই না, আর এখন তো নাই। জ্বরের ঘরে আছিস তুই, এখনকার কোনো ঘটনায় তোর মনে থাকবে না, কিন্তু আমি চাই আমার প্রথম ভালোবাসার স্পর্শ তুই সুন্দর স্মৃতি হিসেবে তুই সারা জীবন মনে রাখবি। অনুরাগে ভালোবাসবো তোকে, প্রচণ্ড হারে বাসবো, কিন্তু বিয়ের পর কোনো দ্বিধা ছাড়াই, সম্পূর্ণ হালালভাবে। তাহলে কখন বিয়ে করব আমরা? তুবার এমন প্রশ্ন শুনে এবার নিঃশব্দে হাসলো আসিফ। বিয়ের তারিখও নিশ্চয়ই খেয়ালই নেই, জ্বরের ঘরে আছে কি না। আসিফ তুবার এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে উত্তর দিল, কালকে সকালে। কালকে সকালে? ইস, কি বাচ্চা বাচ্চা আহ্লাদি কথা। আসিফ আবারও হাসলো, বাচ্চাদের মতো করেই বুঝ দিল, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যা কলিজা, তুই যত তাড়াতাড়ি ঘুমাবি তত তাড়াতাড়ি সকাল হবে, তারপর আমরা বিয়ে করব। বিয়ের পর চুমু খাবে তো? খাবো, একদম মুভির মতো করে, কিন্তু বলো পাক্কা? একদম পাক্কা। আচ্ছা চলো তাহলে এখন ঘুমিয়ে পড়ি, সকালে বিয়ে করব। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।